উপরওয়ালা সকল সমস্যা যেন আমার জীবনেই পাঠিয়ে দিয়েছেন। এমন চিন্তা ভাবনা করা মানুষের এই পৃথিবীতে কোনো অভাব নেই। আমরা নিজেরাও তো মনে করি যে আমাদের জীবনের সমস্যার কোনো শেষ নেই, একটা যায় তো আরেকটা চলে আসে। এই যে এত আঘাত, এত বিপদ, এত সমস্যা, এগুলো আমার জীবনেই কেন আসে? এমন বলা আমি অনেক মানুষের সাথেই সাক্ষাৎ করেছি। কারোর কেরিয়ার নিয়ে সমস্যা, কারোর পারিবারিক সমস্যা, কারোর হেলথ নিয়ে সমস্যা, কারোর অনেক বেশি দুশ্চিন্তা হয়, অনেক দ্রুত হতাশ হয়ে পড়ে, কারোর সম্পর্ক ভেঙে গেছে, কেউ আর্থিক সমস্যা নিয়ে ভুগছে, কারোর আবার এই বিষয় নিয়ে মন খারাপ যে তাকে কেউ ছোট বড় কথা বলেছে, কারোর আবার একাকিত্ব নিয়ে সমস্যা, একা থাকতে ভালো লাগে না কিন্তু একা থাকতে হয়, আবার কারোর পড়াশোনা নিয়ে সমস্যা, কেউ ফেল হয়ে গিয়েছে, আবার কেউ পাশ করেছে কিন্তু পার্সেন্টেজ কম এসেছে। এমন হাজারো সমস্যা নিয়ে আমাদের অভিযোগের কোনো শেষ নেই। আর এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই। এই ধরনের সমস্যা আমাদের জীবনে আসে, আমাদের জীবনে থাকে। হতে পারে এই সমস্যাগুলোর মধ্যে কোনো না কোনো সমস্যা বা কিছু সমস্যার শিকার তুমিও হয়েছ, আর তুমি এটার কারণে উপরওয়ালাকে কখনো না কখনো অভিযোগ করেছ। কিন্তু আজ একটা বাস্তবতা তোমাকে বলি, জীবনের আসল মর্ম বোঝার জন্য সমস্যা আসাটা জরুরি, জীবনের আসল মর্ম বোঝার জন্য প্রবলেম আসাটা জরুরি, জীবনের আসল মর্ম বোঝার জন্য কিছু সমস্যার মোকাবেলা করাটা অনেক বেশি প্রয়োজনীয়। তোমার যদি মনে হয় যে তোমার জীবনের সমস্যা আছে, তুমি যদি মনে করো যে এই সমস্যাগুলো তোমাকে প্রতিনিয়ত ডিমোটিভেট করে, এই সমস্যাগুলো তোমাকে প্রতিনিয়ত ভাঙার চেষ্টা করে, তোমাকে দুর্বল করার চেষ্টা করে, তোমাকে হতাশ করার চেষ্টা করে, এই সমস্যাগুলো কখনো শেষ হওয়ার নাম নেয় না, যদি তোমার এমনটা মনে হয়, তাহলে এই ভিডিও শোনার পরে তোমার চিন্তা ভাবনা একেবারে পাল্টে যাবে। কারণ এই ভিডিওতে আমরা এমন কিছু আলোচনা করতে চলেছি যেগুলো তোমাকে মেন্টালি এবং ইমোশনালি স্ট্রং করবে, যেগুলো তোমার সমস্যার ঊর্ধ্বে উঠে জীবনটাকে সুন্দর করতে সাহায্য করবে। একবার ভেবে দেখো, এই পৃথিবীতে এমনটা তো নয় যে শুধুমাত্র তোমার জীবনে সমস্যা আছে আর তুমি সমস্যার মোকাবেলা করছো, অন্য পৃথিবীর সকল মানুষ রিল্যাক্সে জীবনযাপন করছে। বিষয়টা তো মোটেই এমন নয়। সমস্যা নিয়ে পৃথিবীর প্রত্যেকটা মানুষ জীবন কাটাচ্ছে, আর প্রত্যেকটা মানুষের সমস্যা এক এক রকম। হতে পারে তোমার জীবনের সমস্যা অন্য মানুষের জীবনের সমস্যার কাছে কিছুই নয়, আর এমনটা হয়ে থাকে। আমাদের একটা সমস্যা আছে যে আমরা মনে করি আমাদের সমস্যাটাই সব থেকে বড়, কিন্তু এটা সত্য নয়। যদি তোমার সমস্যাগুলোকে অন্য কারোর সমস্যার সাথে রিপ্লেস করা হয়, যদি তোমার সমস্যার সাথে অন্য একটি মানুষের জীবনের সমস্যার সাথে বদলা বদলি করা হয়, তাহলে দেখা যাবে যে তোমার সমস্যাটা কিছুই নয়। একটা বিষয় তোমাকে শুরুতে ক্লিয়ার করে দেই যে সমস্যা ছাড়া মানুষ হয় না। তুমি যে ভাবো যে আমার জীবনে সমস্যা আছে, অন্য কারোর জীবনে সমস্যা নেই, অন্যরা খুব রিল্যাক্সে জীবনযাপন করছে, তাহলে মনে রেখো, সমস্যা ছাড়া মানুষ হয় না। প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা আছে, সমস্যা আসবে, সমস্যা থাকবে, আর প্রত্যেকটা মানুষ নিজের সমস্যার সাথে লড়াই করে সেটার সমাধান খোঁজার চেষ্টা করে। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের জীবনের সমস্যা অনেক বেশি, কিন্তু তারা সেই সমস্যাগুলোর সমাধান করেছে এবং নিজেকে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছে যেখানে যাওয়া অনেক কম সমস্যাযুক্ত মানুষের জীবনের স্বপ্ন। তোমার কি মনে হয় কেন এই স্বল্প সংখ্যক কিছু মানুষ নিজের সকল সমস্যাকে হার মানিয়ে উড়ান ভরে উঠতে পারে? এই সমস্যা, এই আঘাত, এই কষ্ট, এই জীবনের হতাশা, এগুলো জীবনের পাঠ হতে পারে, কিন্তু তুমি চাইলে এগুলোকে ঝাপসা করে দিতে পারো। কারণ আমাদের দৃষ্টিভঙ্গি কেমন জানো? আমরা যখন কোনো একটা পার্টিকুলার জিনিসে ফোকাস করি, তখন আশেপাশের জিনিসগুলো কিন্তু ব্লার হয়ে যায়। ঠিক তেমনি আমরা যখন সমাধানে ফোকাস করব, আমরা যখন সমাধানের দিকে গুরুত্ব আরোপ করব, তখন সমস্যাগুলো আমাদের কাছে তুচ্ছ মনে হবে। এই পৃথিবীতে একটা জিনিস তো ক্লিয়ার, যে তোমার জীবনে এমন কোনো সমস্যা, এমন কোনো প্রবলেম বা এমন কোনো বিপদ, এমন কোনো আঘাত আসে না যেটা তুমি সহ্য করতে পারবে না বা যেটার মোকাবিলা করার ক্ষমতা তোমার নেই। যদি সমস্যা এসে থাকে আর যদি সেই সমস্যা বড় হয়ে থাকে, তাহলে বুঝে নেওয়া উচিত সেই সমস্যার মোকাবেলা করার ক্ষমতা তোমার অনেক বেশি। তুমি সেই সমস্যা সমাধানের যোগ্য,
কারণ সমস্যা সমাধান করার যোগ্য যদি তুমি না হতে, তাহলে তোমার জীবনে এত বড় সমস্যা উপরওয়ালা কখনোই পাঠাতেন না। কেউ একজন খুব সুন্দর বলেছিলেন যে সমস্যা শুধুমাত্র জীবিত সৌভাগ্যবান ব্যক্তিদের জীবনেই আসে, মৃত ব্যক্তিরা তো দুর্ভাগ্যবান যে তাদের জীবনে কোনো সমস্যা থাকে না। যেদিন তোমার জীবনে কোনো সমস্যা থাকবে না, সেই দিন এই পৃথিবীবাসী, এই পৃথিবীর মানুষ তোমাকে মৃত বলে ঘোষণা করবে। তোমার জীবনের সমস্যা কি? তুমি কি বেকার? তুমি জব করতে চাও, চাকরি পেতে চাও, কিন্তু পাচ্ছ না? তাহলে তোমাকে বলছি, যারা চাকরি করছে তাদের সাথে একবার সাক্ষাৎ করে এসো। তাদের জীবন তাদের কাছে কেমন, তাদের জীবনে আদৌ কোনো সমস্যা আছে কিনা, তারা তাদের চাকরি নিয়ে কতটা সুখী, কতটা হ্যাপি, একবার তাদেরকে জিজ্ঞাসা করে এসো। দেখবে তুমিও বুঝে যাবে যে তোমার জীবন আসলে কেমন। তুমি হয়তোবা জানলে অবাক হবে, এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ এমন আছে যারা তাদের কাজ, যারা তাদের জব পছন্দ করেন না, কিন্তু তারপরেও সপ্তাহে 5 দিন মন খারাপ করে সেই জব করতে যেতে হয়, সেই চাকরি করতে যেতে হয়। সত্যি বলতে বেশিরভাগ মানুষ বেঁচে থাকার জন্য কাজ করে, কাজ করার জন্য কিন্তু বেঁচে থাকে না। তুমি যদি বেকার হয়ে থাকো, তাহলে তোমাকে বলছি, এই পৃথিবীতে এমন লক্ষ লক্ষ মানুষ আছে যারা তাদের কাজ শুধুমাত্র পেশারে করছে, আদারওয়াইজ তারা তাদের কাজকে ভালোবাসে না। যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে একটি সিচুয়েশনের কথা তোমাকে বলি। যারা আজ জব করছে, তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে আজ যদি 1 কোটি টাকা করে দিয়ে দেয়া হয়, তাহলে তারা কতজন জব করতে যাবে তোমার কি মনে হয়? 99% মানুষ কিন্তু সেই জবে আর যাবে না। তার কারণ, তারা যে এনজয় করছে জবটাকে, তারা যে কাজটাকে ভালোবেসে করছে, বিষয়টা মোটেই এমন নয়। তারাও তাদের পরিস্থিতির চাপেই কাজ করছে, তারাও তাদের পরিস্থিতির চাপে জব করছে। প্রত্যেকটা জব করা ব্যক্তির এটা মনে হয় যে মালিক কাজ অনেক বেশি করায়, কিন্তু টাকা অনেক কম দেয়। এবং তাদের আরো মনে হয় যে যদি আমি এই জায়গার মালিক হতাম, যদি আমি এই কার্যক্ষেত্রের মালিক হতাম, তাহলে কতই না ভালো হতো। আমি নিজের ইচ্ছা মতো কাজ করতে আসতাম, যখন ইচ্ছা ঢুকতাম, যখন ইচ্ছা বার হতাম। অন্যদের মনে হয় যে মালিকরা মনে হয় খুব ভালো আছে, কিন্তু তাদের জীবনে অন্যরকম সমস্যা আছে। মাস গেলে তাদেরকে স্যালারি দিতেই হবে, তাতে ব্যবসায় লাভ হোক বা লস হোক। ব্যবসা শুরু করার জন্য যে লোন নিয়েছিল, সেটা প্রত্যেকটা মাসে সময় মতো চলে আসে, তাতে ব্যবসায় লাভ হোক অথবা লস হোক। অফিস রেন্ট, ইলেকট্রিক বিল, না জানি এমন কত বিষয় আছে যেগুলো তার মাথায় রাখতে হয়, যেগুলো নিয়ে তাকে চলতে হয়। এমনকি ব্যবসাতে লোকসান হলেও সেগুলো পে করতে হয়। আসলে দিন শেষে কেউ কারোর জায়গা থেকে খুশি অনুভব করতে চায় না, সুখী অনুভব করতে চায় না। যে জব পাচ্ছে না, যে বেকার, সেই জন্য কষ্ট আছে, কারণ সে জব পাচ্ছে না। যারা জব পেয়েছে তাদের জীবনের কষ্ট যে তারা ভালো জব পায়নি। তারা এর থেকে ভালো জব যদি পেত। আবার যাদের নিজেদের ব্যবসা আছে, নিজেদের কাজ আছে, নিজেরা মালিক, তারা ধরতে গেলে নিজেরাই সব থেকে বড় গোলাম। কারণ যাকে কাজে রাখা হয়, যে এমপ্লয়, তার একটা নির্দিষ্ট ডিউটি সীমা আছে, আর যে মালিক, তার নির্দিষ্ট কোনো ডিউটির সীমা নেই। তাকে ধরতে গেলে সব সময় সেটা নিয়ে ভাবতে হয়। সো তার জীবনে অন্যরকম সমস্যা আছে। তাহলে ভালো কে আছে? যারা রিটায়ারমেন্ট নিয়েছে, তাই তো? তোমার মনে হতে পারে যে এই রিটায়ারমেন্ট নেয়া লাইফটা কত সুন্দর, কোনো সমস্যা নেই, না পয়সার, না সুযোগ সুবিধার, না জীবনের কোনো সমস্যা নেই, তাই তো? সত্যি বলতে এদের অন্যরকম সমস্যা আছে। সব থেকে বড় চ্যালেঞ্জ তো এটা যে রিটায়ার হয়ে যাওয়ার পরে সারাদিন কি করব বা কি করবে, সময় কেটেও কাটে না। ওনারা মনে করেন যে তাদের সাথে সময় দেওয়ার মতো এখন আর কারোর হাতে সময় নেই। তারা বুড়ো হয়ে গিয়েছে, তারা অকেজো হয়ে গিয়েছে, তাদের আর পরিবারের কাছে, সমাজের কাছে অত বেশি গুরুত্ব নেই। ওনারা মনে করেন যে আমাদের প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে গিয়েছে। এর থেকে ভালো তো তখন ছিল যখন আমরা কাজে ছিলাম। কিন্তু যখন কাজে ছিলেন, যখন জবে ছিলেন, তখন মনে হতো যে রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পরেই তো আনন্দ নেব, রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পরেই তো মজা হবে। বিষয়টা অনেকটা এমন যে আমরা যখন শৈশবে থাকা অবস্থাতে ভাবি বড় হয়ে গেলে জীবনটা সুন্দর হবে, বড় হয়ে গেলে কত আনন্দ, কলেজ লাইফটা কতটা সুন্দর, এরপরে জব করব, কত আনন্দ হবে। আবার বড় হয়ে যাওয়ার পরে চিন্তা হয় যে শৈশবটাই ভালো ছিল, ওই জীবনটা যদি আবার ফিরে পাওয়া যেত। ঠিক তেমনই মানুষের জীবনে মানুষ নিজের জায়গা থেকে খুশি নয়, হ্যাপি নয়। তাহলে কি কেউ ভালো নেই?
না তারা ভালো আছে যারা একদম সফলতার শীর্ষে অবস্থান করছে, যারা বড় বড় ব্যবসায়ী, বড় বড় বিজনেসম্যান, ইলন মাস্ক, মুকেশ আম্বানি, আদানি, এরাই মনে হয় সব থেকে ভালো আছে, এদের জীবনটা একদম অন্যরকম। কিন্তু বিষয় হচ্ছে, বাস্তবতা তো এটাই যে সফলতা কিন্তু সমস্যা কমায় না, বরং সফলতা আরো বেশি সমস্যা বৃদ্ধি করে। সত্যি বলতে বাস্তবতা তো এটাই যে সফল ব্যক্তির কাছে অসফল ব্যক্তির থেকেও বেশি সমস্যা থাকে। সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনে থাকে এবং থাকবে, শুধুমাত্র এর রূপ পরিবর্তন হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সমস্যার মোকাবেলা কিভাবে করব। দেখো, সমস্যার যেমন শুরু আছে না, তেমনি শেষও আছে। প্রত্যেকটা সমস্যার একটা এন্ড আছে, একটা শেষ আছে। এমনটা নয় যে তারপরে কোনো সমস্যা আসবে না, কিন্তু আসবে। কিন্তু তুমি তোমার বর্তমান যে সমস্যা তোমার জীবনে আছে সেটার মোকাবেলা কিভাবে করবে, সেটার একটা নির্দিষ্ট এন্ড আছে, একটা নির্দিষ্ট শেষ আছে। ঠিক যেমন রাতের সমাপ্তিতে দিনের সূচনা ঘটে, তেমনি এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তোমার সমস্যা সর্বদা জীবিত থাকবে না, কিন্তু তুমি থাকবে। তোমার জীবনে সর্বদা ছোটখাটো সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যার সমাধান করার তুমি যোগ্য, তুমি তার মোকাবেলা করতে পারবে যদি তুমি তোমার জীবনের সমস্যাগুলোকে পজিটিভলি নাও, যদি তুমি এগুলোর মধ্যে অপরচুনিটি খোঁজো, যদি তুমি সমস্যাতে গুরুত্ব আরোপ না করে এবং সমস্যা নিয়ে মন খারাপ করে বসে না থেকে সমাধানের দিকে ছোটো। আর দিন শেষে তোমার নিজেরও এটা অনুভব হবে যে জীবনে আঘাত পাওয়াটাও জরুরি, জীবনের আসল মর্ম বোঝার জন্য জীবনের সমস্যা আসাটাও জরুরি, আমাদের নিজেদের আসল গন্তব্যে পৌঁছানোর জন্য। আমি একটু তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে চাই। সত্যি বলতে সমস্যার মধ্যে কিন্তু সুযোগও থাকে। হ্যাঁ, সমস্যার মধ্যে অপরচুনিটি থাকে। তুমি যদি একটু খেয়াল করো তাহলে দেখবে অনেক সমস্যা যেগুলো আমরা মনে করি শুধুমাত্র সমস্যা, সেখান থেকেও অনেক ভালো কিছুর সূচনা ঘটে, সেখান থেকেও অনেক ভালো কিছু ঘটে থাকে। তুমি যদি একটু খেয়াল করো তাহলে দেখবে একটা ব্যক্তির কাছে যেটা সমস্যা, ঠিক সেই সমস্যার সমাধান করে অন্য ব্যক্তি কিন্তু পয়সা কামিয়ে নিয়েছে। হ্যাঁ, এমনটা হয়ে থাকে। তুমি দেখো, ইঁদুর এ আমাদের কোন উপকারে আসে? এ শুধুমাত্র কিন্তু আমাদের জীবনে প্রবলেমই ক্রিয়েট করে। কিন্তু এই ইঁদুর ধরার মেশিন যারা তৈরি করেছে, ইঁদুর ধরার যন্ত্র যারা তৈরি করেছে, ইঁদুর মারার বিষ যারা তৈরি করেছে, তারা কিন্তু এই ইঁদুরের থেকেই নিজেদের টাকাটা পাচ্ছে। ইঁদুর সমস্যা ক্রিয়েট করছে বলেই কিন্তু তাদের কাছে এই সুযোগ, এই অপরচুনিটি এসেছে। ঠিক একইভাবে তোমার সমস্যার মধ্যেও কোনো না কোনো সম্ভাবনা লুকিয়ে আছে। তোমাকে শুধুমাত্র গুরুত্ব আরোপ করতে হবে, একটু অন্যরকম দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। বাস্তবতা তো এটাই যে একজনের জীবনের সমস্যা অন্যদের জীবনে ফায়দা নিয়ে আসে। যদি মানুষ অসুস্থ না হতো তাহলে হসপিটালগুলো কেমনভাবে চলতো, ডাক্তারদের কি হতো? যদি মানুষ সব নিয়ম সঠিকভাবে সময় মতো পালন করত তাহলে উকিলগুলোর ব্যবসা কিভাবে চলত? আসলে কারোর জীবনের সমস্যা অন্য কারোর জীবনের অপরচুনিটি হিসাবে আসে। আর এই সব কিছুর ঊর্ধ্বে যে কথাটা তোমাকে বললাম, যে প্রত্যেকটা সমস্যা তোমাকে মজবুত বানাতে আসে, তোমাকে বেটার বানাতে আসে। আমাদের প্রবলেম, আমাদের সমস্যাগুলো কখনোই আমাদের সেই অবস্থানে ছেড়ে দেয় না যে অবস্থানে আমরা ছিলাম। যখন আমরা সেগুলোর সমাধান করি তখন আমরা আরেকটু বেটার হয়ে উঠি, তখন আমরা নিজেদের উপরে কাজ করে আরেকটু ইমপ্রুভ করতে পারি। দেখো, একটা কথা মনে রেখো, তুমি হয়তোবা সমস্যাকে কন্ট্রোল করতে পারবে না, কিন্তু সমস্যার সময়ে তুমি তোমার রেসপন্সকে কন্ট্রোল করতে পারবে। রেসপন্স কিন্তু তোমার আমার হাতেই আছে। সত্যি বলতে তুমি তোমার সমস্যার সময়গুলোতে যদি তোমার রেসপন্সকে কন্ট্রোল করতে পারো তাহলে তুমি অনেকাংশে তোমার প্রবলেমটাকে কন্ট্রোল করতে পারবে। এখন অনেকে হয়তোবা প্রশ্ন করবে যে সমস্যার যদি কোনো সমাধানই না থাকে, প্রবলেমের যদি কোনো সলিউশনই না থাকে, তখন কি করব? সত্যি বলতে যখন আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না তখন আমাদেরকে সমস্যাগুলোকে ম্যানেজ করতে শিখতে হবে, সমস্যাগুলোকে ম্যানেজ করতে হবে। তোমার জীবনে আসা যে কোনো সমস্যার সমাধান করার জন্য এই 5টি ইম্পর্টেন্ট প্রিন্সিপাল একটু মনে রাখার চেষ্টা করো। যদি তোমার পারিবারিক সমস্যা থাকে, যদি তোমার রিলেশনশিপ নিয়ে সমস্যা হয়, যদি তুমি তোমার আপন কোনো মানুষকে হারিয়ে ফেলো, অথবা যদি তুমি কোনো নেশা থেকে মুক্ত হতে চাও, যদি পয়সার সমস্যা হয়, যে কোনো সমস্যা যদি তোমার জীবনে থেকে থাকে, তাহলে আজ তোমাকে আমি একটি ছোট্ট হেল্প করতে পারি। এই ভিডিও তোমাকে হেল্প করতে পারে যদি তুমি আমাকে হেল্প করার সুযোগ দাও। তো
সর্বপ্রথম বিষয় হচ্ছে যে কোনো প্রবলেমকে অতটা হালকাভাবে নিও না, অতটা ক্যাজুয়ালি নিও না। অনেক সমস্যার সমাধান এই কারণে হয় না কারণ আমরা সেই সমস্যাগুলোকে অনেক হালকা, অনেক ক্যাজুয়ালি নিয়ে ফেলি। এবং বিশ্বাস করো, আজ যে সমস্যা তোমার জীবনে এসেছে, এটা তোমার জীবনে আসার আগে এই পৃথিবীর অনেক মানুষের জীবনেই এসেছে। তোমার সাথে নতুন কিছু ঘটছে না। অন্যরা যদি সেই সমস্যার সমাধান করতে পারে, তাহলে তুমিও করতে পারবে। তোমার মধ্যে প্রত্যেকটা সমস্যার সমাধান করার শক্তি আছে। উপরওয়ালা তোমাকে সেই ক্ষমতা দিয়ে পাঠিয়েছে। কোনো তালা কিন্তু চাবি ছাড়া তৈরি হয় না। তালা তৈরি হয়েছে মানে নিশ্চয়ই তার চাবি আছে। তোমার কাজ শুধুমাত্র সেটাকে খোঁজা। আর এই তালা থাকলে চাবি থাকবে বা চাবি থাকলে তালা থাকবে, এটা আমাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, দুনিয়ার মানুষকে নিজের সমস্যাকে কখনো বাড়িয়ে বলো না। তোমার জীবনে যেটা ঘটছে তার থেকে তুমি বাড়িয়ে বলছো, এমন কিছু বলতে যেও না। আমার একটি বন্ধু আছে যার কাছে আমি যদি আমার সমস্যার কথা বলি, তাহলে সে তার সমস্যাকে দ্বিগুণভাবে বলে, সে তার সমস্যাগুলোকে বাড়িয়ে বলে। এমন মানুষ তোমার কন্টাক্টেও আছে, তোমার জীবনেও আছে, যারা তাদের সমস্যাগুলোকে বাড়িয়ে বলে, যারা সারাদিন সমস্যা নিয়ে কান্নাকাটি করে। আমি তো বলবো, সমস্যাকে বড় বানিও না, বড় ভেবো না, বরং সমস্যাকে ছোট ভাবো এবং সেটাকে ইগনোর না করে সেটার সমাধান খোঁজো। সব মিলিয়ে বিষয় হচ্ছে এটা যে নিজের প্রবলেমকে আননেসেসারি বড় করে দেখো না। তৃতীয় বিষয় হচ্ছে, হাতে হাত রেখে যেন কখনো বসে পড়ো না। তোমার সমস্যা নিজে থেকেই সমাধান হয়ে যাবে এমন চিন্তা ভাবনা যেন কখনোই রেখো না। সত্যি বলতে, ধৈর্য ধরারও একটা নির্দিষ্ট সময় আছে, একটা নির্দিষ্ট জায়গা আছে। ধৈর্য তখন ধরা উচিত যখন তুমি তোমার তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করেছো, তারপরেও কোনো সমাধান হয়নি। তুমি কি তোমার তরফ থেকে 100% দিয়েছ? যদি না দিয়ে থাকো তাহলে আগে দাও, তারপরে যদি না হয় তখন ধৈর্য ধরো। তার আগে থেকে হাত গুটিয়ে বসে থেকো না, উপরওয়ালার উপরে ছেড়ে দিয়ে নিজের তরফ থেকে চেষ্টা না করে বসে থেকো না। তোমার কি মনে হয় তুমি জব করতে চাও, অথচ তুমি জবের জন্য ইন্টারভিউ দিতে চাও না, জবের জন্য সাক্ষাৎ করতে চাও না? জব তোমার বাড়ি এমনি এমনি চলে আসবে না, তোমাকে তার জন্য চেষ্টা করতে হবে। ওই যে একটা কথা আছে না, কিছু না করার থেকে কিছু করা অনেক ভালো। আর সত্যি তাই, কিছু না করার থেকে কিছু করা অনেক ভালো। হাত গুটিয়ে বসে থেকো না, সমস্যার সমাধান এমনি এমনি হয়ে যাবে এমন কোনো ভ্রান্ত ধারণা রাখতে যেও না। চতুর্থ বিষয় হচ্ছে যে নিজের সমস্যার জন্য কাউকে যেন দোষারোপ করো না, কাউকে যেন দোষ দিতে যেও না। তোমার জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটার কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি নিজেই। অন্যদেরকে অভিযোগ করে বা অভিযুক্ত করে আদৌ কোনো লাভ নেই। যদি আমাদের ওজন বেড়ে যায় তাহলে সেটার কারণ কিন্তু আমাদের অতিরিক্ত খাওয়া, সেটার জন্য কিন্তু আমরাই দায়ী। ম্যাক্সিমাম মানুষের সময় অন্যদেরকে অভিযোগ করতে করতেই, অন্যদেরকে অভিযুক্ত করতে করতেই চলে যায়। কিন্তু বাস্তবে অন্যদেরকে অভিযুক্ত করে আদৌ কোনো লাভ নেই। অন্যদেরকে অভিযুক্ত করার পরিবর্তে সমস্যার সমাধান খোঁজা উচিত। এখানে মির্জা গালিবের একটি খুব সুন্দর কথা আমার মনে পড়ছে, যে ধুলো চেহারাই ছিল আর সারা জীবন আয়না পরিষ্কার করে গেলাম। অর্থাৎ অন্যদেরকে অভিযোগ করে কোনো লাভ নেই। অন্যদেরকে অভিযোগ করে নিজের এনার্জি ব্যয় না করে বরং সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করো। 5 নম্বর বিষয় হচ্ছে সাহায্য চেয়ে নিও। হ্যাঁ, নিজের ইগোকে সাইডে রেখে সাহায্য চেয়ে নিও যদি তোমার সমস্যার কেউ সমাধান করতে পারে। তো দেখো, আমি অন্যদের থেকে এক্সপেকটেশন রাখতে বারণ করছি, তার মানে এমনটা মোটেই নয় যে অন্যদের কাছে আমরা সাহায্য চাইব না। যদি কেউ সাহায্য করতে পারে তাহলে নিজের ইগোকে কিছু সময়ের জন্য, কিছুক্ষণের জন্য সাইডে রেখে সাহায্য চাওয়া উচিত। সাহায্য চাওয়া কোনো গুনাহ নয়, কোনো খারাপ কাজ নয়, কোনো অপরাধ নয়। যদি সত্যি কারোর সাহায্য তোমার সমস্যার সমাধান আনে, তোমাকে তোমার সমস্যা থেকে বার করে, তাহলে কোনো সংশয় না রেখে সাহায্য চেয়ে নিও। ওই একটা কথা আবারও বলতে চাই যে কোনো সমস্যা তোমার ক্ষমতার থেকে বড় নয়। যদি কোনো সমস্যা তোমার জীবনে এসে থাকে, যদি কোনো সমস্যা তোমার জীবনে থেকে থাকে, তাহলে তুমি সেই সমস্যার সমাধান করার যোগ্য এবং তোমার মধ্যে সেই ক্ষমতা আছে। কারণ উপরওয়ালা কারো জীবনে এমন কিছু চাপিয়ে দেন না যেটার সমাধান সে করতে পারবে না।
আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আগামী 6 মাসের জন্য তুমি নিজের উদ্দেশ্যে নিজেকে আইসোলেট করবে, নিজেকে গোপন করবে, নিজেকে আড়াল করবে, নিজেকে গায়েব করবে এবং নিজের শখ, ইচ্ছা, স্বপ্ন এগুলোকে কিভাবে পূরণ করবে, খুব দ্রুত নিজের লক্ষ্যে পৌঁছাবে। দেখো, এই যে 6 মাস সময় বললাম, এটা তোমার ক্ষেত্রে বেশিও হতে পারে, তোমার ক্ষেত্রে কমও হতে পারে। তোমার লক্ষ্য, তোমার উদ্দেশ্য, তোমার গোল কি, তুমি কতটা অ্যাচিভ করতে চাও, লাইফে কোথায় পৌঁছাতে চাও, এগুলোর উপরে তুমি ডিসাইড করো যে তোমার এই আইসোলেশন প্রসেস, তোমার এই গায়েব হওয়া কতদিনের হবে। নিজের জীবনটাকে কিভাবে সাজানো যায়, নিজের লাইফকে কিভাবে ম্যানেজ করা যায়, কিভাবে নিজের স্বপ্নগুলো পূরণ করা যায়, এই সব কিছুকে আমরা 8টি পয়েন্টে আলোচনা করব। না, আজ এই ভিডিওতে আমরা কোনো আবেগের কথা বলবো না। যা কিছু বলবো, যা কিছু আলোচনা করব, সমস্ত কিছু প্র্যাকটিক্যাল, সমস্ত কিছু লজিক্যাল, এবং এটা তোমার মন মস্তিষ্কে 2 জায়গায় ধাক্কা দেবে। তো চলো একের পর এক বিষয় আলোচনা করা যাক এবং শুরু করা যাক। প্রথম বিষয় হচ্ছে নো মোবাইল ফোন। মোবাইল ফোন শুধুমাত্র নিজেকে প্রোডাক্টিভ রাখার জন্য, নিজেকে আরও বেশি কাজের প্রতি আগ্রহী করে তোলার জন্য ব্যবহার করা উচিত। আদারওয়াইজ মোবাইল ফোনের নেগেটিভ সাইড থেকে নিজেকে দূরে রাখতে হবে। প্রয়োজন অনুসারে মোবাইল ফোন ব্যবহার করতে হবে, কারণ এটা তোমার ধ্বংসের সবথেকে বড় কারণও হতে পারে। আমাদের ক্ষেত্রে কি হয়, যখন আমরা 2-3 ঘন্টা কাজ করি বা প্রোডাক্টিভ কিছু করি, সাপোজ পড়াশোনা করলাম বা অন্য কোনো কাজ করলাম, তারপরে ওই 2-3 ঘন্টা পরে আমাদের মাইন্ড একটু এন্টারটেনমেন্ট চাই। সে চাই যে যেভাবে হোক নিজেকে একটু এনজয়ের মধ্যে রাখার, নিজের মাইন্ডটাকে আবার একটু শান্ত করার। আর এই এন্টারটেনমেন্টের জন্য আমরা কি খুঁজি না, সর্বপ্রথম আমরা আমাদের মোবাইল ফোনকে খুঁজি এবং তারপরে আমরা ঢুকে যাই কোথায়, শর্টস ভিডিও দেখতে দেখতে। না, দেখতে গেলে কি দেখতে হবে, সাপোজ কেউ একটা ভালো ডকুমেন্টারি বানায়, কোথাও একটা ঘুরতে যাওয়ার ডকুমেন্টারি বানালো, দেন কেউ নিজের জীবনের একটা ব্লগিং ভিডিও বানালো, বা যেটা তোমাকে এন্টারটেনমেন্ট করবে কিন্তু সেটার মাধ্যমে তুমি নিজেকে মোটিভেটেড ফিল করবে, ভালো অনুভব করবে, তেমন কিছু দেখতে হবে। হ্যাঁ, তেমন কিছু দেখতে হবে। এক্ষেত্রে কি হবে, যখন তুমি কারোর ভালো জীবন, ভালো লাইফস্টাইল দেখবে, তখন তোমার মনের মধ্যে সেই জিনিসটা কাজ করবে, আসবে যে আমাকেও এমন জীবন তৈরি করতে হবে, আমিও আমার জীবনটাকে এমনভাবে সাজাবো, এমন জীবন তৈরি করব। সো এমন কিছু দেখতে হবে যেটা তোমাকে এন্টারটেনমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমাকে কিছু শিখিয়েও যাবে। সেটা পডকাস্ট ভিডিও হতে পারে, সেটা অন্য কোনো স্টোরি ভিডিও হতে পারে, অন্য কোনো ভিডিও যেগুলোর মাধ্যমে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না, কিন্তু তুমি নতুন কিছু শেখো এবং তুমি নিজেকে মোটিভেটেড ফিল করো। এই যে সকল বিষয়গুলো বললাম, এগুলো করলে তোমার মাইন্ড ডিস্ট্র্যাক্ট হবে না। এগুলো তোমার মাইন্ডকে ফ্রেশ রাখবে এবং তোমাকে আরো বেশি প্রোডাক্টিভ হতে সাহায্য করবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে কিভাবে নিজের মোবাইল ফোন ইউজ করা যাবে না, কিভাবে এটাকে ব্যবহার করা যাবে না। সর্বপ্রথম যে জিনিসটা করা উচিত, যে নাচের ভিডিও দেখা থেকে নিজেকে বিরত রাখতে হবে। যে সকল মেয়েরা মোবাইলের সামনে এসে নাচানাচি করে, তাদের ভিডিও দেখা যাবে না। যখনই আসবে তখন 3 ডটে যাবে, নট ইন্টারেস্টেড, সেখানে ক্লিক করে যেন সেই ভিডিও দ্বিতীয়বার তোমার ফিডে না আসে তেমন ব্যবস্থা নাও এবং ওই ধরনের ভিডিও থেকে দূরে রাখো। শর্টস ভিডিও দেখা থেকে দূরে থাকো, কারণ এটা কি করে, যখন তুমি ওই ধরনের ভিডিও দেখো যেগুলো নেগেটিভ প্রভাব ফেলে, তুমি দেখবে যখন তুমি কাজ করবে তখনও সেই কথাগুলো তোমার মনে পড়বে, তোমার মাইন্ডে আসবে, যার ফলে কি হবে, তোমার প্রোডাক্টিভিটি নষ্ট হবে, তোমার কার্যক্ষমতা নষ্ট হবে, তুমি ফোকাস করতে পারবে না এবং যেটা তোমার জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তাই নাচনেওয়ালি ভিডিও থেকে দূরে থাকতে হবে, দূরে রাখতে হবে। মোবাইল যেন তোমাকে কন্ট্রোল না করে, তুমি মোবাইলের মাধ্যমে কন্ট্রোল হচ্ছ এমনটা যেন না হয়। মোবাইলকে কন্ট্রোল করতে শুরু করো, মোবাইলকে কন্ট্রোল করতে শেখো। দ্বিতীয় বিষয় হচ্ছে নো ফ্রেন্ড জোন। দেখো, এই যে আইসোলেশন প্রসেস, এই যে গায়েব হওয়ার প্রসেস, এটা প্রথম দিকে তোমাকে প্রচুর কষ্ট দেবে, প্রচুর তোমার মনে হবে যে না, আর হবে না, আর পারবো না। কিন্তু এইটাকে তুমি যখন অ্যাচিভ করবে, তুমি যখন বারবার রেগুলারলি এটা করতে থাকবে, তখন একটা সময় পরে তুমি এটাতে অভ্যস্ত হয়ে যাবে এবং তুমি আর অন্য কারোর দ্বারা নিয়ন্ত্রিত হবে না। কি করতে হবে না, বেশি বন্ধু বাড়ানো যাবে না। যখন তোমার মনে হবে যে হবে না, পারবো না, বা এটা খুব কঠিন, তখন ভেবে নিও যে তুমি সত্যি অনেক দুর্বল, আর এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য তোমাকে বারবার এফোর্ট দিতে হবে। সো একটু নিজের জন্য স্বার্থপর হলে কোনো সমস্যা নেই।
প্রয়োজনে একটু স্বার্থপর হতে হবে, প্রয়োজনের বন্ধু কিছু রাখতে হবে। যে সকল বন্ধুত্বের মাঝে শুধুমাত্র সময়ের অপচয় হয়, সেই সকল বন্ধুত্ব থেকে একটু নিজেকে বিরত রাখতে হবে। এটা করাটা প্রয়োজন নিজের লাইফকে রিস্টার্ট করার জন্য, নিজের জীবনকে নিজের মতো করে সাজানোর জন্য, দেখা স্বপ্নগুলো পূরণ করার জন্য এটা করাটা অনেক বেশি পরিমাণে প্রয়োজন। জীবনে যাই হয়ে যাক না কেন, কখনো কোনো ফেক বন্ধু পাতিও না। তুমি যখন প্রয়োজনের সম্পর্ক তৈরি করবে তখন অনেক বন্ধু তোমার থেকে দূরে সরে যাবে, কিন্তু যারা তোমার প্রকৃত বন্ধু তারা তোমার সফলতার পথের সাহায্যকারী হয়ে উঠবে। তোমাকে এই আইসোলেশন প্রসেসের মধ্যে, এই গায়েব হওয়ার প্রসেসের মধ্যে নো ফ্রেন্ড জোনের মধ্যে থাকতে হবে, অথবা এমন বন্ধু বানাতে হবে যাদের লক্ষ্য এবং তোমার লক্ষ্য একই, যাদের সাথে তোমার চিন্তা ভাবনা যায়, যারা তোমার সাথে তোমার স্বপ্ন পূরণের জন্য আগ্রহী হয়ে ওঠে এবং তোমাকে আরো বেশি আগ্রহী করে তোলে। আমি তোমাকে আবারও বলছি, এই আইসোলেশন প্রসেসে তোমার শুরুতে অনেক বেশি কষ্ট হবে। তোমার মনে হবে যে না থাক, অনেক হয়েছে, এ হবে না, পারবো না, কি কষ্টকর, এত কষ্ট করে হয় নাকি? আবার সেই জীবনে ফিরে যাওয়া যাক যেখানে রিলস দেখতাম, যেখানে আনন্দে থাকতাম। কিন্তু এটা তোমার জীবনের সব থেকে বড় কাল হয়ে উঠবে এবং তোমার জীবনে শুধুমাত্র একটা জিনিস অবশিষ্ট থাকবে, সেটি হচ্ছে আফসোস। তুমি একবার ভাবো যে আগামী 6 মাসের জন্য তুমি একটি রুমে আবদ্ধ আছো, যেই রুমে তুমি আছো এবং তোমার গোল, তোমার স্বপ্ন, তোমার উদ্দেশ্যগুলি আছে, এবং তোমার ব্রেন সমস্ত কিছু লাগিয়ে দিয়েছে সেই স্বপ্ন, সেই উদ্দেশ্যগুলো পূরণ করার জন্য। না তোমার কাছে কোনো ডিস্ট্রাকশন আছে, তোমার মাইন্ড শুধুমাত্র একটা জিনিসে ফোকাস করে, তুমি যে স্বপ্নগুলো দেখেছো সেটা অ্যাচিভ করার উদ্দেশ্যে। তোমাকে কেউ হারাতে পারবে? তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য পূরণ হওয়া থেকে কেউ তোমাকে হারাতে পারবে? কখনোই তা সম্ভব নয়, কখনোই তা সম্ভব নয়। আর যদি তুমি এই 6 মাসের মধ্যে তোমার লক্ষ্য পূরণ করতে নাই পারো, আমি ধরে নিলাম তুমি পারবে না, তারপরেও তোমার এই 6 মাস তোমার জীবনের সব থেকে বড় 3টি জিনিস অ্যাচিভ করতে তোমাকে সাহায্য করবে। আর সেটি হচ্ছে ডিসিপ্লিন, কনসিস্টেন্সি এবং হার্ডওয়ার্ক, যেটার মাধ্যমে গোটা দুনিয়া জয় করা সম্ভব, যেটার মাধ্যমে লাইফে সব কিছু করা সম্ভব। সফল এই যে পৃথিবীতে 1% ব্যক্তি যারা একদম টপে অবস্থান করছে, তাদের মধ্যে সব থেকে বড় কমন জিনিসই হচ্ছে এই 3টি: ডিসিপ্লিন, কনসিস্টেন্সি এবং হার্ডওয়ার্ক। আমরা মনে করি যে যতটা মেহনত করব ততটাই ফল পাবো না। মেহনত যখন আমরা কনসিস্টেন্টলি মেহনত করব, যখন আমরা ডিসিপ্লিন মেনটেন করে মেহনত করব, তখন যতটা এফোর্ট দেব তার থেকে বেশি ফল পাবো। সো এমনটা তখনই হওয়া সম্ভব যখন তুমি নিজেকে সবকিছু থেকে আলাদা করো, তুমি নিজের স্বপ্ন পূরণের জন্য সব কিছু করতে রাজি আছো। আর যদি কখনো এমনটা মনে হয় যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, তখন একটা কথা মাথায় রেখো যে হবে না ঠিক আছে, কিন্তু চেষ্টা না করে 100% না দিয়ে আমি হার মানব না। তুমি স্বপ্ন দেখেছো, তুমি বড় বড় স্বপ্ন দেখছো, আর সেটার জন্য মেহনত করবেন, এটা কি হতে পারে? এটা কখনোই হতে পারে না। তো এটি ছিল তৃতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্টে আমরা কি বললাম? যে না, শুরুতে তোমার কঠিন মনে হবে বা অনেক সময় মনে হবে যে আমার দ্বারা হবে না, কিন্তু তারপরেও চেষ্টা না করে হার মানা যাবে না। এবার আমরা কথা বলবো 4 নম্বর পয়েন্টের বিষয়ে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সেলফ টক অ্যান্ড সেলফ প্যারেন্টিং। মানে যখন তোমার মনে হবে যে হবে না, পারবো না, তখন তুমি নিজেই নিজেকে বলো, নিজের সাথে নিজে কথা বলো এবং নিজেই নিজেকে বোঝাও। নিজেকে বলতে হবে যে যেমন স্বপ্নগুলো দেখেছো তেমন স্বপ্ন পূরণ করা তোমার দায়িত্ব। আমি যে স্বপ্নগুলো দেখেছি সেই স্বপ্নগুলো পূরণ করা আমার কর্তব্য, আমার দায়িত্ব, আর আমি সেগুলো পূরণ করেই ছাড়বো। আমার মাথায় যেটা এসেছে সেটা বাস্তবেও ঘটবে, সেটা বাস্তবেও করে দেখাবো। হ্যাঁ, কঠিন আছে, কিন্তু কঠিন জিনিসকে সহজ করা যায়। সেটার জন্য যা যা করা প্রয়োজন, যেগুলো করা প্রয়োজন আমি করব। আমি স্বপ্ন দেখেছি মানে সেই স্বপ্ন পূরণ করা আমার শুধুমাত্র দায়িত্ব নয়, বরং সেগুলো আমার জন্য অপরিহার্য। সবথেকে বড় বিষয় হচ্ছে মোটিভ। আমি কেন করতে চাই, আমি কি জন্যে করছি বা কি জন্যে করব। যখন এই জিনিসটা ক্লিয়ার থাকে তখন মানুষের মধ্যে অত বেশি ডিস্ট্রাকশন, অত বেশি ডিমোটিভেশন আসে না। তাই মোটিভ ক্লিয়ার রাখো। আমি কেন করব, আমি কেন করছি, এটা মাথায় রেখে চলো এবং নিজের সাথে নিজে কথা বলো, নিজেই নিজেকে বোঝাও, নিজেই নিজেকে শাসন করো, নিজের প্রতি নিজে দায়িত্ববান হয়ে ওঠো। দেখো, সেলফ প্যারেন্টিং করাটা খুব জরুরি।
এটা একজন মানুষকে অনেক বেশি মজবুত বানায়। যে মানুষ সব থেকে বেশি মজবুত, সব থেকে বেশি কঠোর, সেই মানুষ, যে মানুষকে ভাঙা যায় না, সেই মানুষ তৈরি হয় কিভাবে জানো? সেলফ প্যারেন্টিং এর মাধ্যমে। নিজেই নিজেকে বোঝাতে হবে, নিজেই নিজেকে বলতে হবে। 5 নম্বর বিষয় হচ্ছে প্ল্যান বির বিষয়ে বেশি ভাবতে যেও না। তুমি যদি ভাবো যে প্ল্যান বি কি হবে, প্ল্যান বি কি রাখবো, তুমি যখন প্ল্যান বি নিয়ে ভাবতে শুরু করবে তখন তোমার প্ল্যান এ অটোমেটিক্যালি দুর্বল হতে শুরু করবে। আমরা যখন প্ল্যান বির বিষয়ে ভাববো তখন আমাদের সকল এনার্জি, যেটা কিনা প্ল্যান এর পিছনে কাজ করাটা প্রয়োজন ছিল, সেটা প্ল্যান বি এবং প্ল্যান এ এই দুটির মধ্যে ভাগ হয়ে যাবে, যার ফলে আমরা আমাদের 100% দিতে পারবো না এবং আমরা যে স্বপ্ন, যে লক্ষ্য, যে উদ্দেশ্য সেট করেছিলাম সেটা পূরণ করতে পারবো না। প্ল্যান বি চলে আসে যখন প্ল্যান এতে আমরা সফল হই না, তখন অটোমেটিক্যালি প্ল্যান বি লাইফে চলে আসে। কিন্তু প্রথম থেকেই বা শুরু থেকেই প্ল্যান বি নিয়ে অত বেশি ভাবা যাবে না বা প্ল্যান বি রাখা যাবে না। প্ল্যান বির কথা মনে করে প্ল্যান এ কে দুর্বল করা যাবে না। প্ল্যান বির বিষয়ে কখন ভাবা উচিত? যখন প্ল্যান এতে তুমি কোনোভাবেই সফল হতে পারছো না, তোমার মনে হয়েছে বা তোমার মনে হচ্ছে যে এই জিনিসের জন্য আমি যোগ্য নই, আমি অন্য কিছুর জন্য তৈরি হয়েছি, উপরওয়ালা আমাকে অন্য কিছুর জন্য বানিয়েছে, তখন প্ল্যান বির বিষয়ে ভাবা উচিত। আদারওয়াইজ শুরু থেকে ওই প্ল্যান এ, প্ল্যান বি এই দুটির বিষয়ে যখন চিন্তা করবে তখন আলটিমেট কিছুই হবে না। আর প্ল্যান এতে যদি তুমি সফল নাও হও, তুমি তোমার 100% লাগিয়ে দিয়েছো, তারপরেও এটি তোমাকে হার্ডওয়ার্কিং পার্সন বানাবে, এটি তোমাকে কনসিস্টেন্ট হতে শেখাবে, এটি তোমাকে ডিসিপ্লিন মেনটেন করতে শেখাবে, এটি তোমাকে পেশেন্স মানে ধৈর্যশীল হতে অনেক বেশি সাহায্য করবে। সো প্ল্যান এতে ফোকাস করো, প্ল্যান বির বিষয়ে অত বেশি ভাবতে যেও না। যখন মনে হচ্ছে হবে না, পারবো না, সম্ভব না, একদম মন থেকে তুমি এটা মেনে নিয়েছো যে এই কাজের জন্য তুমি প্রস্তুত না, তুমি তৈরি না, বা এই কাজ তোমার জন্য উপযুক্ত না, তখন প্ল্যান বির বিষয়ে ভাবো। আদারওয়াইজ প্ল্যান এ নিয়েই পড়ে থাকো এবং সেটাতে নিজের 100% দেওয়ার চেষ্টা করো। দেখো, যেহেতু শুরুতে অনেক কিছু কঠিন লাগে, অনেক কিছু মনে হয়, কিন্তু তাই বলে এমনটা নয় যে ওই মনে হচ্ছে বলেই তোমাকে প্ল্যান বির বিষয়ে ভাবতে হবে। তুমি প্রথমে মনে করছো যে হবে না, পারবো না, দেন ওই সময় তোমার ভেঙে পড়লে চলবে না, কারণ সেই সময়টাই তোমার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ওই শুরুতে হবে না, দেন তারপরে প্ল্যান বির বিষয়ে ভাববো, এমনটা যেন না হয়। 6 নম্বর বিষয় হচ্ছে ভেঙে পড়া যাবে না, নিজেকে দুর্বল মনে করা যাবে না। নিজের দ্বারা হবে না, তোমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না, এমন চিন্তা ভাবনা কোনোভাবেই রাখা যাবে না। আমি তোমাকে আগেই বলেছি যে কোনো কিছু করার জন্য সব থেকে বড় মোটিভেশন হচ্ছে মোটিভ, কি কারণে করছি। সেটা তোমার ফ্যামিলি প্রবলেম হতে পারে, সেটা তোমার পারিবারিক সমস্যা হতে পারে, সেটা তোমার আর্থিক অবনতি বা আর্থিক সমস্যা মেটানোর কারণ হতে পারে, যা কিছু হতে পারে। যেটা হচ্ছে বা যেটা কারণ, সেটা স্ট্রং হলেই চলবে এবং সেটাকে বারবার মনে করো। যখনই ভেঙে পড়ার কথা মাথায় আসছে, যখনই প্রোক্রাস্টিনেশন মানে ওই পরে করব, কাল গিয়ে করব এমন চিন্তা ভাবনা আসছে, তখন মোটিভের বিষয়ে ভাবো। এই যে হবে না, হচ্ছে না, পারবো না, এই চিন্তা ভাবনাগুলো আসবে, কিন্তু এই চিন্তা ভাবনাকে নিজের উপরে হাবি হতে দেয়া যাবে না। লাইফে যাই হয়ে যাক না কেন, ভেঙে পড়া যাবে না। যদি তোমার মনে হয় যে তোমার জীবনে সবকিছু ঠিকঠাক আছে, যদি তোমার মনে হয় যে তোমার পরিবারে কোনো সমস্যা নেই, আর্থিক কোনো সমস্যা নেই, ব্যাংক থেকে প্রতি মাসে একটা ভালো অ্যামাউন্ট আসছে যেটাতে তুমি স্যাটিসফাইড, দেন তারপরে ভেঙে পড়ো, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এই সমস্ত কিছু না হয় এবং যদি সমস্যা তোমার জীবনে লেগেই থাকে, তাহলে আর যাই হোক, ভেঙে পড়ার কোনো সুযোগ নেই। 7 নম্বর বিষয় হচ্ছে যে নিজের মেহনতে, নিজের পরিশ্রমে কখনো সন্দেহ করো না। না, তুমি পরিশ্রম করছো, তুমি মেহনত করছো, তুমি তোমার নিজের তরফ থেকে 100% দিচ্ছ, এখানে ডাউট করার মতো কিছু নেই, এখানে সন্দেহ করার মতো কিছুই নেই। সন্দেহ তো তখন আসবে, সন্দেহ তো তখন হওয়া উচিত যখন তুমি যতটা মেহনত, যতটা পরিশ্রম, যতটা এফোর্ট তুমি দিতে পারতে ততটা দিচ্ছ না, তখন একটা ডাউট তৈরি হবে। কিন্তু নিজের পরিশ্রমে কখনো ডাউট করো না। দেখো, এই 6 ঘন্টা 8 ঘন্টা কাজ করে কখনো এক্সট্রা অর্ডিনারি জীবন পাওয়া যায় না। তুমি যখন লাইফে এক্সট্রা কিছু পেতে চাইবে, তুমি যখন বড় বড় স্বপ্ন দেখবে, তখন তোমাকে কাজ করতে হবে 14 ঘন্টা 16 ঘন্টা, এমনকি নিজের স্বপ্ন, নিজের লক্ষ্যের জন্য পাগল হয়ে যেতে হবে। কাজ করতে করতে কাজের প্রতি ভালোবাসা আনতে হবে। তাই বলছি, যদি পরিশ্রম না করো, যদি মেহনত না করো, তাহলে সন্দেহ করো যে আমি পারবো না, আমার স্বপ্নগুলো পূরণ হবে না। মনে হয় হবে না,
তখন সন্দেহ করো। কিন্তু যখন তুমি পরিশ্রম করছো, যখন তুমি চেষ্টা করছো, যখন তুমি 100% দিচ্ছ, তখন সন্দেহ করার কোনো প্রশ্নই ওঠে না। এবং 8 নম্বর পয়েন্ট হচ্ছে নিজের বিষয়ে কখনো নেগেটিভ ভাববে না। ওই যে বলছি না যে পরিস্থিতি আসবে, সিচুয়েশন আসবে, মনে হবে যে হবে না, এই যে ধারণা হবে না, পারবো না, সম্ভব না, বা এতটা কিভাবে সম্ভব, এত কিছু কিভাবে সম্ভব, এই ধরনের নেগেটিভ চিন্তা করা যাবে না। যখন তুমি পজিটিভ চিন্তা করবে তখন তোমার লাইফে পজিটিভ কিছুই ঘটতে থাকবে। তাই সর্বদা নিজের বিষয়ে পজিটিভ ভাবতে হবে, পজিটিভ থাকতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে। আমার দ্বারা হবে, আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমি করে দেখাবো, এই চিন্তা ভাবনাগুলো ডেভেলপ করতে হবে। তারপরেই না তুমি তোমার জীবনে সবকিছু অ্যাচিভ করতে পারবে। তোমার কাছে অনুরোধ করব, চোখ কান বুজিয়ে একটা নির্দিষ্ট সময়সীমা তৈরি করো তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য, তোমার উদ্দেশ্য পূরণের উদ্দেশ্যে, এবং সেই নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিজের সবকিছু লাগিয়ে দাও, পরিশ্রম করো, সফলতা অর্জন করো, নিজের কাজের পিছনে পাগল হয়ে যাও। দেখবে আত্মবিশ্বাস তৈরি হবে এবং সেই সব কিছু হবে যেগুলো তুমি কল্পনা করতে।